আসসালামু আলাইকুম রাশিদ ভাই, কি খবর? কেমন আছেন? লং টাইম। লং টাইম। ভালো আছেন আপনি? খুব ভালো আছি। অভিনন্দন, আপনি এসেছেন। আমার জন্য এটা সৌভাগ্য যে আপনার মতো একটা মানুষের শুধু আপনার না, আমাদের বসতে পারা। আমার নিজেরও খুব সৌভাগ্য। উই ফ্রম অল দ্য মিউজিশিয়ানস ওয়েলকাম। শুভেচ্ছা। আজকে যাকে দেখলেন, আমাদের এই সুপুরুষটি, আজকের অতিথি, মাল্টি ট্যালেন্টেড একটা মানুষ। গান, পেইন্টিং, কালচারাল বিজনেস, এবং এর সত্যি ব্যাপ্তি অনেক সুন্দর, অনেক বড়। এই মানুষটির থেকে অনেক কিছু জানার আছে। পেছন থেকে এরা বাংলাদেশের সাংস্কৃতিক জগতের সেবা করে যাচ্ছেন। এই মানুষগুলোর কদর মূল্যায়ন যদি আমরা না করি, এটা কথা হয়ে থাকবে। আচ্ছা, এখানে আমরা একটা ছোট্ট আনন্দ করি। একটি আপনি গ্রহণ করবেন, একটু খুলে দেখেন কি লেখা আছে। সুখ। সুখ। আপনার পেইন্টিং, আপনার গান বাজনা, আপনার সাংস্কৃতিক জগতের মিডিয়া সেন্টারের সঙ্গে ব্যবসা, সব কিছু মিলিয়ে যদি সুখের একটি গল্প আমাদের একটু ছোট্ট করে শোনাতেন। আমরা যারা খুব মন দিয়ে কাজ করি, আমাদের জন্য একটা ছোট্ট সুখের গল্প বলাটা খুব ডিফিকাল্ট। আমাদের ছোট ছোট অনেক সুখ নিয়ে আমাদের জীবনটা চলে। এই যেমন আজকে এতদিন পরে ধরুন আপনার সাথে দেখা হলো, আমি বলবো যে এই মুহূর্তের এতটুকু সুখ যে আপনার সাথে বসে গল্প করতে পারছি। শুরুতেই দর্শকদের সঙ্গে আপনাকে একটু বসে দিতে চাচ্ছি। আমরা যা পাই তার কতটুকু কদর করতে জানি, এটা একটু আপনার থেকে দর্শকদের বলার জন্য অনুরোধ করছি। মানে যে মানুষটি আমাকে এই প্রশ্নটুকু করলো এবং যতটুকু বলতে বললো, আমি তাকে দিয়ে যদি উদাহরণ দিয়ে যদি বলি, এই ভদ্রলোক, এই মহানায়কই বলবো, উনি একজন শিল্পী, কণ্ঠশিল্পী, অনেক গান গেয়েছে, প্রচুর গান তার সমাদৃত। বাংলাদেশে পপ সিঙ্গার, সেলিব্রিটি যদি বুঝি, তার ভিতরে তিনি অন্যতম। তো উনি যখন একটা গান গাইতেন এবং সেই গানটি যখন সকলের মাঝে পৌঁছে যেত, তখনকার যে তৃপ্তি, এই তৃপ্তিটুকু আসলে মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। যেভাবে করে আমার ধারণা তাকেও এগিয়ে নিয়ে গেছে, আমাদের সকলকে এভাবে করেই সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এবং এই তৃপ্তিটা আসলে আমরা একটা কাজ করতে চাই, ভালো কাজ যদি হয়, এটা আমাদের জায়গার থেকে একটা সেলফ স্যাটিসফ্যাকশন তো ডেফিনেটলি কাজ করে। বাট এট দ্য সেম টাইম যখন অডিয়েন্স, আপনারা যারা দেখছেন বা যে কোনো একটি কাজ যখন আপনারা শুনছেন বা সেটাকে কদর করছেন, তখন আমাদের ওই প্রাপ্তিটা বা ওই উপলব্ধি বোধ এবং ভালো লাগাটা আরও কয়েকশো গুণ বেড়ে যায়। সো আমার দিক থেকে আমি সবাইকে এইটাই অনুরোধ করব যে আমরা যেন একটা ভালো কাজকে ভালো বলবার ব্যাপারে কোনো কৃপণতা না করি। যদি খুব বেশি পছন্দ নাও হয়, অ্যাটলিস্ট সে যাতে আরও ভালো করতে পারে, সেটার জন্য যেন আমরা তাকে আরও বেশি উৎসাহিত করি। চমৎকার। এমন কিছু কথা শোনা দরকার ছিল আমাদেরও। এবং আপনারা যারা ফোন সেট, টিভি সেটের সামনে বসে দেখছেন, এই কথাগুলো কিছুটা একান্তে বসে অনুধাবন করবেন, দেখবেন অনেক উত্তর আপনার চোখের সামনে ভেসে যাচ্ছে। আচ্ছা, চলুন না একটু হালকা মেজাজে চলে যাই। শিওর। আমি জানি আপনি ভালো গান করেন। আপনার পছন্দের একটি গান আমরা দর্শকদের শোনাতে চাই, প্লিজ। প্রথমত আমি নিজেকে কখনো আসলে কণ্ঠশিল্পী বা গায়ক হিসেবে ওরকমভাবে করে মনে করি না। আমার গানের পেছনে আমি ভেরি মিউজিক লাভার, মানে আই লাভ মিউজিক। তো সেই কারণে যে আমার গানের প্রতি একটা অন্য ধরনের স্বভাবতই একটা আবেগ বা প্যাশন কাজ করে। তো আমি টুকটাক মাঝে মধ্যে লিখি। তো ওইভাবে করে লিখতে লিখতেই একসময় হয়তো বা একটু গান করা হয়েছে, সুর করা হয়েছে, একটু আড্ডাতে বসা হয়। এ শহর এখনো হিম হতে চায়, রূপার মতো অনেকে রিকা হয়ে যায়। আমার দরকার বেঁচে থাকা নীল পদ্ম, তুমি নেই লিখো না নতুন গল্প।
শহরে অনেকেই হিমু খুঁজে পায়, রূপার মতো অনেকেই প্রেমিকা হয়ে যায়। তবু ল্যান্ডফোন বেঁচে থাকে ঘরের কোনায়, ফোন বেজে যায় তুমি হেঁটে যাও খালি রাস্তায়। ময়ূরাক্ষীর জল কেউ ছুতে পারে কেউ পারেনি, দেশলাইয়ের দাম 1 টাকা থেকে আজও বাড়েনি। রাতের বেলা ঋণ 500 টাকা সেতু কি আজও শোধ করেনি। রূপার নীল রং পার সারি চোখ থেকে মুছে দিতে পারিনি। কালো র্যাব ধরে নিয়ে যায় কাকে তুমি কি তা জানো না? ও মাঝে দাখালা। হঠাৎ করে মনে হলো যে আমার একটা গানের লাইনের ভিতরে এইভাবে করে লেখা হলো যে একটা গোলাপ আজ ইথারেই পাওয়া যায়, তোমার আমার গল্প হেঁটে চলে আঙুলের আগায়। তার মানে কি এখন টেক্সটিংয়ে হচ্ছে যে আমাদের গল্পগুলো অনেক চলে এসছে, একটা ভাইবার অথবা হচ্ছে যে হোয়াটসঅ্যাপের ভিতরে গোলাপ ফুল চলে এসছে। তো এই যে সময়ের সাথে যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো মাঝে মধ্যে একটু মেটাফোরিকভাবে করে বলতে মজাই লাগে। যাক, আপনার এখন যেটা আমার খুবই জানতে ইচ্ছে করছে, আড়ালে বসে নীরবে নিভৃতে এই সাংস্কৃতিক ভূমণ্ডলে আপনি খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করে যাচ্ছেন, সেটা ব্যবসার কারণেই হোক আর নিজের মনের ইচ্ছার কারণেই হোক। পুরো বাংলাদেশের মিডিয়া এটা নিয়ে যদি আপনাকে বলা হয় ভাবেন, আপনি কি তৃপ্ত? তৃপ্তি বা মানে তৃপ্তি ব্যাপারটা খুব আপেক্ষিক, ইটস ভেরি সাবজেক্টিভ। সুখ যেরকম হচ্ছে যে মানে আপনি জিজ্ঞেস করবেন এক একজন এক একভাবে করে উত্তর দিবে, এগুলোর কোনো আসলে লিমিট নেই, এটা আমি মনে করি। সো এই পুরো জায়গাটা থেকে তৃপ্তি, যদি আমি বলি আমি তৃপ্ত, তাহলে আমি খুব পজিটিভ একটা এনার্জি বলবো। আবার অ্যাট দ্য সেম টাইম আমি এভাবে করে যদি চিন্তা করি যে আমি যদি বলি যে আমি তৃপ্ত, তাহলে মনে হয় আমার নতুন করে করবার কিছু নাই। শিল্পীদের একটু অতৃপ্ত থাকা ভালো, শিল্পীরা একটু দুঃখবিলাসী হবে, তারা নতুন কাজের জন্য বা সবসময় অতৃপ্ত থাকবে। আমার মনে হয় সেইটা আরও বেশি পজিটিভ এনার্জি দেবে নতুন কাজের জন্য। দর্শক, আজকে ভাই সাহেবের কথা যেটা যদি আমরা বলি যে যদি কখনো শিল্পী হতে হয় মনকে অতৃপ্ত রেখে দিবেন, আমার মনে হয় আমি আপনার সাথে সহমত। আপনাদের মতো মানুষকে নিয়ে আমাদের ভিতরে অনেক গল্প হয়, কিন্তু সেই গল্পগুলো আসলে অনেক সময় সামনে আসে না। যেমন খুব ইন্টারেস্টিং একটা যদি গল্প বলি, যে আমি যতদূর জানি আজম বাবু, ওনার সাথে বাবু ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তো আপনারা তখনকার সময়ে আপনাদের মনে হয় ফার্স্ট ব্যান্ড টাইপের হচ্ছে আপনার সাথে প্র্যাকটিস করতেন। তখন বাংলাদেশে আমার মনে হয় না যে এরকমভাবে করে আসলে প্র্যাকটিস প্যাড যেটাকে বলা হয় এইভাবে করে ছিল না। এবং আপনি বাবু বলেছে না, ওর হাতে তো সব করা। এবং আপনার কাছে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট সেই সময় ছিল প্র্যাকটিসের জন্য ওভারঅল জায়গার থেকে, ইট ওয়াজ আনবিলিভেবল অ্যাট দ্যাট টাইম। সেরকম একটা জায়গার থেকে খুব ইন্টারেস্টিং একটা গল্প শুনলাম যে আপনারা নাকি প্র্যাকটিস করতেন। ধরেন ফর এক্সাম্পল আপনারা একটা গান গাচ্ছেন, হঠাৎ করে বললেন যে ওকে স্টপ, তারপরে বললেন যে আবার ঠিক আছে এখন থেকে শুরু হবে 5 4 3 2 1 0 অ্যাকশন, আবার ঠিক ওই পরের শব্দ থেকেই ধরতেন। রাইট রাইট। এবং তার পিছনে কারণ ছিল তখন প্রচুর ইলেকট্রিসিটি চলে যেত শোয়ের ভেতরেই, এবং আপনারা এমনভাবে করে প্র্যাকটিস করতেন যেন ইলেকট্রিসিটি চলে গেলে আবার আসলে যেন মনে হয় যে ক্যাসেট প্লেয়ারের মতো একদম অন দ্য
নোট। তো এই ভাবনাটা আপনাদের কি করে আসলো? এটা তো বিবর্তনের খেলা। আপনাকে অনুষ্ঠানের সময় যদি আপনি পিছিয়ে পড়তে না চান, আপনাকে প্র্যাকটিক্যালি চিন্তা করতে হবে হোয়াট টু ডু, কী করলে আমার গতিশীলতা থাকে, যতটুকু রাখা যায়, এই থেকে ভাবনা। এবং এটা যে একদম আহামরি এমন কিছু তাও না, কিন্তু এটা তো কিছুটা তো আমাদের স্বস্তি নিয়ে আসছে। দর্শকদের বোর কমে যাচ্ছে। গরমের দিনে, শীতের দিনে একরকম, গরমের দিনে একরকম। এই যে ব্রেকটা হতো, এই ব্রেকের সঙ্গে আমরা স্ট্যান্ড বাই থাকতে বলতাম, তো তা না। সাধারণত জেনারেটর চলতো, চলে আসা মাত্র এবার 1 2 3 গো, এই শুরু হয়ে গেল। এটা চলতো, ইট ইজ নাইস। কাজের ফাঁকে ফাঁকে চা যেমন এক মহাশক্তি, তেমনি আজকের আলোচনার ফাঁকে ফাঁকে যদি একটু গানের ছোঁয়াই না পায় না, শক্তি তো চলে যাচ্ছে। নিভে যাবে শহরের সব বাতি, আমার খুব প্রিয় একটি গান, প্লিজ শুনতে চাই। নিভে যাবে শহরের সব বাতি, বেঁধে দিয়ে পুড়িয়ে দাও উড়োজাহাজের ডানায় বৈশাখী, যদি তুমি একবার ছুঁয়ে দাও, যদি একবার ছুঁয়ে দাও। পিঠের পেছনে স্বপ্ন টানা, জোছনার দাগ লেগে থাকে কপালে, আমাকেও একটু ছুঁতে দাও। নিভে যাবে শহরের সব বাতি, বেঁধে দিয়ে পুড়িয়ে দাও উড়োজাহাজের ডানায় বৈশাখী, যদি তুমি একবার ছুঁয়ে দাও, যদি একবার ছুঁয়ে দাও। পেইন্টিং কতদিন হয় পেইন্টিং আছেন? 30 বছর। 30 years। ডিসপ্লে নিশ্চয়ই এক্সিবিশন করেছে? এক্সিবিশন আমি ফার্স্ট সোলো এক্সিবিশন করেছি 2000 সালে, তারপরে 2002 অথবা 3-এ প্রথমটা দ্রিকে, তারপরে শিল্পাঙ্গনে, তারপরে 2006-এ করার পরে আই টুক এ ব্রেক, তারপরে করেছি 2014-15-র দিকে। এই যে পেইন্টিংয়ের করার সময় কোনো কি অনুভূতি কাজ করে? অবশ্যই। শেয়ার করবেন? অনুভূতি যদি কাজ না করে সেটাও একটা অনুভূতি, আবার অনুভূতি যখন কাজ করে সেটা একটা অনুভূতি। মানে যারা ছবি আঁকে সবার ক্ষেত্রে এরকম হয় কিনা জানি না, আমার ক্ষেত্রে যেটা হয়, আমাদের এই জাগতিক জীবনে যা ঘটে সেটা সামগ্রিকভাবে হোক, মানুষের ভেতরে হোক, আমার ব্যক্তিগত নিজের জায়গা থেকে হোক, একটা ঘটনা তো আসলে আমাদেরকে ভাবায়, একটা ইমোশন বিল্ড আপ হয়। সেইটাকে আসলে আমরা যখন একটা এক্সপ্রেসিভ ফর্মে নিতে যাই, তখনই আসলে একটা পেইন্টিং বলি, মিউজিক বলি, একটা ফর্ম অফ আর্ট। যদি রং দিয়ে কাজ করি, লাইন দিয়ে ড্রয়িং করি, সেটা হয়তো বা আমরা পেইন্টিং বা আর্টের মতো করে চিন্তা করি। যদি মিউজিকে নোট টু নোট এটাকে ডিসপ্লে করি, তাহলে হয়তো বা সেটা মিউজিক হয়। লেখার ক্ষেত্রে শব্দ থেকে শব্দের মাত্রা, তখন হয়তো বা কবিতা বা কোনো একটা গানের লাইন হয়। তো এরকম ডিফারেন্ট ফর্ম, নাচ একটা ফর্ম। সো পেইন্টিংয়ের ক্ষেত্রে আমার যেটা হয় সেটা হলো যে এই যে রঙের ব্যবহার, এবং সেই রঙের ব্যবহার করে করেই একটা এক্সপ্রেশনকে তুলে ধরা, এবং সেইখানে যখন একটা বক্তব্য বা একটা গল্প থাকে, একটা মিউটেড গল্প, সেই অনুভূতিটা যখন আসলে করা হয় তখন ভেতরে ভেতরেই গল্প হয়। তখন মানে আমার ক্ষেত্রে যেটা হয়, আমি ছবি আঁকছি, আমার সামনে ক্যানভাস, মনে হয় আমি ক্যানভাসের সাথে গল্প করছি। আই হ্যাড এ কনভারসেশন ওর সাথে হচ্ছে, ছবিটা হলো, শুকাতে দিলাম, বাইরে গেলাম, 2 ঘন্টা পরে বসলাম বা 2 দিন পরে বসলাম, তখন আবার মনে হয় যে পুরনো, আবার তখন তার সাথে আমার আবার মতো ওই গল্পটা কন্টিনিউ করতে থাকে। সো এইভাবে করে আসলে একটা মানে ছবি তৈরি হয়। দর্শকরা অনেকেই এই পেইন্টিংয়ের ব্যাপারে খুবই আগ্রহ হয়। আমার একটি অনুরোধ, আপনার এই পেইন্টিংয়ের বিষয়ে যে প্রশ্নটা, এর বিবরণটা যদি আপনার দর্শককে ডিরেক্টলি দিতেন। আচ্ছা, ওকে। দর্শক যারাই এই মুহূর্তে টিভি সেটের সামনে আছেন,
ব্যক্তিগতভাবে করে আমি শখের জায়গার থেকেই তো আসলে ছবি আঁকি। তো আমার যেটা মনে হয়েছে যে একটা হচ্ছে স্কিলটা কীরকম, প্রশিক্ষণ এবং সে প্র্যাকটিস। আবার এখন দেখবেন যে অনেকে কিন্তু প্রশিক্ষণটা অনেকে ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখেও আমরা শিখে নেই। তো আমরা যেভাবে করেই প্রাতিষ্ঠানিকভাবে করে নেই, কিংবা হচ্ছে একটা অনলাইন টিউটোরিয়াল থেকে নিচ্ছি, কিংবা কোনো একটা বই থেকে নিচ্ছি, যেভাবে করে আমি প্রশিক্ষণটা নিচ্ছি না কেন, সেই জিনিসটা আমাদেরকে, আমি যত প্র্যাকটিস করব আমার এটা ততখানি ডেভেলপ করবে এবং আমার স্কিল বাড়তে থাকবে। কারণ আলটিমেটলি ছবি যখন আঁকছি তখন তো আমি হাত দিয়ে আঁকছি, এখানে ব্রাশ স্ট্রোক আছে, আমাদের প্রত্যেকটা মাসেল মেমোরি ওখানে কাজ করে। ব্রাশটা কীভাবে করে ধরছি, পেন্সিলটা কীভাবে করে ধরছি, কোন পেন্সিল ইউজ করছি, যেমন 3টা বেসিক কালার দিয়ে রংধনু আঁকা যায়, তাই না? তো এটা হচ্ছে নলেজ, অ্যান্ড এট দ্য সেম টাইম হচ্ছে যে প্রশিক্ষণ এবং হচ্ছে যে আরেকটা প্র্যাকটিস। সো এই 3টার সমন্বয়ে হচ্ছে ছবি আঁকার জায়গাটা আস্তে আস্তে করে একটা মানুষের ডেভেলপ করে। আর দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন পেইন্টার অ্যান্ড অ্যান আর্টিস্ট। যেমন একটা শিশু যখন ছবি আঁকে, ও তো আসলে কি পেইন্টার নাকি আর্টিস্ট? ও আর্টিস্ট, ও একটা ইমোশন এক্সপ্রেস করছে একটা মাধ্যমে। পৃথিবীর অনেক বড় বড় শিল্পীরাও একটা সময় যে বলে গেছে যে আমি খুব চেষ্টা করি যে শিশুর মতো করে ছবি আঁকতে। তো শিল্পটা যত বেশি ইনোসেন্ট হয়, যতটা ইনোসেন্স রাখতে পারে, অরিজিনালিটি রাখতে পারে, আমার কাছে মনে হয় সেটা ততখানি আসলে বড় একটা শিল্প হিসাবে সামনে উঠে আসে। সুতরাং একদম এক কথায়, কেউ যদি পেইন্টিং করতে খুব পছন্দ করেন, প্র্যাকটিস করবেন। যত প্র্যাকটিস করবেন নিজেকে নিজের মতো করে আরও নতুনভাবে করে খুঁজে পাবেন, এবং এই খুঁজে পাওয়াটাই হচ্ছে আসল জিনিস। জীবনে কি অবসর কাটান কখনো? সত্যি কথা বলতে আমি যেভাবে করে কাজ করি আমার কাছে মনে হয় আমার কাজটাই অবসর। আচ্ছা, ওটাই আপনার বিনোদন, ওটাই আপনার অবসর? হ্যাঁ। মানুষের জীবনে হয়তো একদিন চা পানের মতো শেষ হয়ে যাবে এবং রয়ে যাবে তার কীর্তিকথা, রয়ে যাবে তার সৃষ্টি, রয়ে যাবে তার জীবন কাহিনী, এবং আপনার সৃষ্টি আপনাকে অনেকদিন বাঁচিয়ে রাখুক এই কামনা করি। খুব এনজয় করলাম আপনার সাথে কথা বলে, খুব ভালো লাগলো। আমারও খুব ভালো অনেক কিছু কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নিলাম। এই জানার আগ্রহ আমার যেন কেন সবসময় থাকে, সেই সাথে দর্শকরাও কিছু পেয়ে গেল। অনেক ধন্যবাদ দর্শকবৃন্দ। আজকে যার সঙ্গে কথা বললাম, আপনারা কথা বলেননি, কিন্তু যে যখন উনি আপনাদের সঙ্গে কথা বলছিল নিশ্চয়ই মনে মনে কিছু কিছু প্রশ্ন চলে আসছে। ওটাই কথা, যতটুকু সম্ভব অনুভূতি এক্সচেঞ্জ করার চেষ্টা করেছিলাম, এবং আমি এই ফাঁকে কিছু শিখে নিলাম, কিছু বুঝে নিলাম, কিছু জেনে নিলাম। চমৎকার ব্যক্তিত্ব, উনি আরও ভালো করুক, জীবনে অনেক নিজের প্রতিভাকে ছড়িয়ে দিক এই কামনা করছি, এবং সবার উন্নতি কামনা করে আবারও দেখা হবে এই আশা করে শুভেচ্ছা।